আসসালামু আলাইকুম। আমি হারুনুর রশিদ, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নে আমার বাড়ি। আমি সৌদি আরব থাকি। অধিকাংশ পরিবারে দেখা যায় বাবার সম্পত্তি থেকে বোনকে ফাঁকি দেওয়া হয়। বোনের সম্পত্তি ভাইরা আত্মসাৎ করে। কিন্তু আমার বেলা সম্পূর্ণ ভিন্ন। আমার বোন আমার বাবার সকল সম্পত্তি থেকে, শুধু সম্পত্তি না, টাকা পয়সা মালামাল সব কিছু থেকে আমাকে বঞ্চিত করছে। বিষয়টা হলো, আমার বাবা মা আমার বোনের কথা মতো চলে। আমার বোন যেটা বলে ওনারা সেটাই করে। আমার কথা কোনো গুরুত্ব দেওয়া হয় না। আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। তার চাকরি জীবনের প্রায় সকল টাকা পয়সাই আমার দাদা দাদি এবং আমার সৎ কাকা ফুফু ওদের পিছনে ব্যয় করছে, এবং অবসরে আসার মাত্র 3 থেকে 4 বছর আগে আমাদেরকে পৃথক করে দেয়। আমার বাবা 1996 সালে অবসরে আসে। সেই সময় 2,40,000 টাকা পেনশন পায়। তখনকার সময় 1 শতাংশ জমি 1500-2000 টাকায় জমা করা যেত। আমরা মাত্র 2 ভাই বোন। 1997 সালে আমার বোনের বিয়ে হয়। আমার বোনের বিয়েতে আমার দুলোভাই রাজি ছিল না। দুলোভাইয়ের দুলোভাই মানে নিশান শিকদার লাউড়িয়া, তার কথা মতো উনি বিয়েতে রাজি হয়। আমার বোনের বিয়েতে নগদ 45,000 টাকা, 6-7 ভরি স্বর্ণ এবং যাবতীয় যত ফার্নিচার সব কিছু দেওয়া হয়। আমার বোন শুরুর থেকেই বেয়াদব। আর যেহেতু বাবার বাড়ি থেকে এত যৌতুক নেছে, টাকা পয়সা স্বর্ণ নেছে, ফার্নিচার মালামাল, এই জন্য সে শ্বশুরবাড়ি অহংকার দেখাতো। তাদের কথা মতো চলতো না। তাদের সাথে ঝগড়া গ্যাঞ্জাম লেগেই থাকতো। আমার বোন অধিকাংশ টাইমে আমাদের বাড়িতেই থাকতো। 2000 সালে আমার ভাগ্নের জন্ম হয়। আর ভাগ্নের জন্ম, ইতিহাস এবং ওর লেখাপড়া সম্পর্কে তো এক ভিডিও সব কিছু বলছি। বেড়িয়াটি স্কুলে আমার বোনের চাকরি হয় 30,000 টাকা ঘুষের বিনিময়ে। সেই 30,000 টাকার 20,000 টাকা পরবর্তীতে আমার দুলোভাইরা ফেরত দেয়, আর বাকি 10,000 টাকা আর কখনো ফেরত দেয় নাই। আমার বোনের বেতন না হওয়ার কারণে আমাদের বোন আমাদের বাড়িতে থাকতো। আমার বোনকে সাইকেলে করে আমি স্কুলে দিয়ে আসতাম এবং নিয়ে আসতাম। আমার বোন তখন বলতো যে আমার বেতন টেতন হোক, তখন আমি তোকে দেখব। বেতন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তার প্রতিদান ওয়াস আমার সাথেই ব্যবহার করতেছে। আমার ভাগ্নি মিম, ওর জন্ম হচ্ছে 2003 সালে। মিমের জন্মের সময় আমার বোনকে সিজার করানো হয়। সিজারের যত টাকা সব আমাদের বাড়ি থেকে দেওয়া হয়, এবং আমার দুলোভাইরা ওনরা কেউ সেই বলমারি স্বর্ণা ক্লিনিকে ওনরা আসেও না। এসব বিষয় নিয়ে আমার বোনের সাথে আমার বোন এবং আমাদের পরিবারের একটু ঝামেলা হয়। কিছুদিন পরে আমার মা ওইসব আমাদের বাড়িতে আসে, এবং আমার মার উস্কানিতে আমার ফুফুরা আমার মায়ের গায়ে হাত তোলে। এই নিয়ে আমাদের দুলোভাইদের পরিবারের সাথে আমার বোনের মনোমালিন্য সৃষ্টি হয়। কিছুদিন পর দুলোভাই আমাদের বাড়িতে আসে। আসার পর আমার বোনের গায়ে হাত তোলে ঘরের ভিতর। তা বোনের গায়ে যখন ঘরে হাত তুলতেছে, আমার মা বলে যে, কিরে, তুই কিছু বলতে পারিস না? তাই আমি বলছি, তার ওয়াইফরে সে মারতেছে, এখানে আমার বলার কি আছে? আমি যদি এখানে কিছু বলতে যাই, মারির পরিবর্তে তারা মার দিতে হবে। তুমি কি চাও এডে? তখন আমার মা বলে যে, তুই কিছু কিছু করতে পারিস না, মানে আমার উস্কানি দিচ্ছে। এইভাবেই তো চলতে থাকলো। কিছুদিনের মধ্যে এই গ্যাঞ্জাম আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো, এবং আমার দুলোভাই আমার বোনকে প্রথমে 1 তালাক দেয়। তালাক দেওয়ার কিছুদিন পরে আমার তাওই সাহেব এবং আমাদের এলাকার গণ্যমান্য সবাই মিলে এটা মিউচাল করে, তবা টবা পড়ে টড়ে যাই হোক মিলেমিশাতে যায়। কিছুদিন পরে দুলোভাই ছুটিতে আসে। ছুটিতে এসে আমাদের বাড়ি আসে না। তা আপার সাথে কী কথা হয় আমরা তো আসলে জানি না। তা দুলাভাই বলে যে, আম্মা যদি আসে তাহলে আমি যাইতে পারি। তখন মা একা কীভাবে যাবে? আমার মামা, এক ছোটো মামার শাশুড়ি, উনি, আর আমাদের পাশের বাড়ির আমার এক কাকি, ওনারা 3 জন যায়। এর আগে দুলাভাইকে আনার জন্য আমার মামা কাকারা গেছে, উনি আসে নাই। আর এবার মা কাকি এনরা যাওয়ার পরে দুলাভাই বলে যে, তোদের সব আমার আনা হয়ে গেছে, পায়ে ধরানি হয়ে গেছে, এখন আমি তোরে তালাক দেবো। এই কথা বলছে, আসলে সত্যিই বলছে নাকি আমরা তো জানি না। ওই কথার পরে আমার বোন গুল খাইছে। গুল খাইয়ে আমি হলো অনেক দূরে আর কি, ঘরের মধ্যে। আমার বোন এবং টিবলটা আমাদের একটু দূরে। উনি টিবল পাড়ে উনি দাবাদাবি করতেছে, কাঁদতেছে। তখন আমি যাই দেখি যে একবারে মানে একবার শুয়ে পড়ছে ইসে কলঘাটে।
তা আমি তখন ধরে উঠাইলাম, উঠায় মানে পানি টানি খাওয়াইলাম, বমি টমি করানোর চেষ্টা করলাম, আসলে বমি টমি হলো না। তারপরে তখন তো আমার একমাত্র বোন আর আমার দুলোভাইয়ের জন্য, যেহেতু এই জ্ঞান মানে আমার বোন আজ মৃত্যুপথে, আমি মাথায় কাজ করছিল না, আমি বাইসাইকেল নিয়ে আমি চলে গেছিলাম দুলোভাইয়ের বাড়ি। সেই বাড়ি যাইয়ে দুলোভাইয়ের সাথে আমার হাতাহাতি হয় এক পর্যায়ে। হাতাহাতি হয়ে তারপর আমি ওখান থেকে চলে আসি দুলোভাইকে বাড়িতে। আমি যখন বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি কি যে ও পুরো সুস্থ। ও যে অভিনয় করছে এই জিনিসটা তো আমি বুঝতে পারি নাই। আমার সাথে যে আমার পাশের বাড়ির আমার স্বাস্থ্য ভাই গেছিলো, তাকে হলো ওরা আটকায় ফেলছে। আমি বললাম যে এই ব্যাপার, ওরা তো আটকায় ফেলছে, এখন কি করা যায়। তা আমার বোন কি করলো, তোর স্বামীরে মারছে, তোর উচিত তো এখন যেহেতু এখনও তো ওদের ছাড়াছাড়ি হয়নি, তোরে তালাক দেয়নি, তুই তো তার বাড়ি যাবি, যে কী অবস্থা দেখতি, তারা হাসপাতালে রওনা দিছে। তা তুই তো যাবি স্বামীরে দেখতি, স্বামীর পাত্র স্ত্রী ব্যস্ত। ও কী করছে, ও বল মারি হাসপাতালে ভর্তি হতে গেছে। তো বল মারি সেই রাত্রে, রাত মনে হয় 2টা-3টা বাজে, বল মারি গেছে। ডাক্তাররা তো ওর মতো বলদ নাকি, ডাক্তাররা ওর অবস্থা দেখে কয় কি যে আপনার ভর্তি করা যাবে না, আপনি তো পুরো সুস্থ। ওরে ডাক্তাররা ওখান থেকে ফেরত দিছে। ওখান থেকে ফেরত দিয়ে উনি এখন যেহেতু পুলিশ টুলিশ এনে ওই আমার সেই স্বাস্থ্য বাইরে ধরাই দিয়েছে, এখন উনি জালাল চেয়ারম্যানের কাছে গেছে, যে বলতেছে যে কেস করতে হবে, কেস করতে হবে, প্লাস ওরে ছাড়াই আনতে হবে। তোর স্বামীর সাথে তোর ভাই গ্যাঞ্জাম করছে, মারামারি করছে, তোর উচিত তো তুই সর্বপ্রথম সেই ইসে যাওয়া, স্বামীর বাড়ি যাওয়া, তারপরে দেখা যাক কি করা যায় আর না যায় সেটা দেখতে পেন, বা খোঁজ খবর নেওয়া। তুই আসছিস হাসপাতালে ভর্তি হয়ে উল্টো তাকে নামে কেস করতে। তারপর আমার সেই স্বাস্থ্য বাইরে ওরা পুলিশে ধরাই দিল এবং চালান করাই দিল। চালান করানোর 4-5 দিন পরে জামিনে বের হয়ে আসে এবং কেস দেয়, ডাকাতি কেস। ডাকাতি কেস দেয়, সেই কেসে আমি 1 নম্বর আসামি, ও 2 নম্বর আসামি। কয়েকবার যাওয়ার পরে সে কেস টেস মিটে যায়। ওর জন্য আমার মুরব্বি বউনার সাথে আমি মারামারি করলাম এবং আমি সেই কোর্ট কাছারি পর্যন্ত গেলাম। এখন ওরা মিলে গেছে, আমি ভাবতে ওদের শত্রু, এবং আমার বিষয় সম্পদ সব ও আত্মসাৎ করে। আমার দীর্ঘদিনের স্বপ্ন হচ্ছে বিদেশ যাওয়া, কিন্তু আমাদের বাড়ি থেকে পাঠাইতো না। এই কেসে পড়ার পরে তখন বাড়ি থেকে সিদ্ধান্ত নিল যে বিদেশ পাঠানো হবে। আমি 2006 সালে মালদ্বীপ যাই। মালদ্বীপের তখনকার পরিস্থিতি খুব খারাপ, যাই 5-6 মাস কাজ টাজ পাইছিলাম না, এবং অনেক কষ্টর পর মালদ্বীপ টিকে থাকি এবং দীর্ঘ 4.5 বছর মতো থাকি ওখানে। মালদ্বীপ থাকা অবস্থায় আমি যতবার টাকা পাঠাইছি, আমার বোন সেই টাকা থেকে কমিশন নিত। 52, 53, 54 হাজার টাকা যদি পাঠাইতাম, বাড়ি দিত 50,000। ওই 62, 63 হাজার, 64 হাজার টাকা দিলে পরে ওই মানে এক থাকে ফেলায় উনি আমাদেরকে টাকা দিত। প্রতিবার টাকা পাঠানোর সময় উনি টাকা রেখে দিত। ওর বাড়ির যে মালামাল পরবর্তীতে বিয়ের পরে ফ্রিজ কিনছে 30,000 টাকা দিয়ে, আমাদের বাড়ি থেকে 10,000 নিছে। কম্পিউটার কিনছে 30 না 32 হাজার টাকা দিয়ে, আমাদের বাড়িতে 10,000 টাকা নিছে। আমি বিদেশে থেকে সর্বপ্রথম ওর ছেলের ক্যামেরা ফোন কিনে দিই। আমি তখন ক্যামেরা ফোন কিনিনি। আমি 2011 সালে বাড়িতে আসি। বাড়িতে আসার আগে আপাকে বলি যে কিছু কেনাকাটা করতে, যে আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, এদেরকে তো কিছু দিতে হয়। তা আমার বোন তখনকার সময় 30,000 টাকার মতো বাজার টাজার করে, আমাকে আনতে যাই এয়ারপোর্টে। আনার খরচ এবং এই বাজার টাজার যত কিছু খরচ করছে, পাই টু পাই হিসেব করে পরবর্তীতে আমার কাছ থেকে আমার বোন নিয়ে নেয়। এই আসার পরে আমার ভাগ্নি যে মালামাল আনছে, কসমেটিক টসমেটিক যা আছে, সব কিছু 3 ভাগ করে ও 1 ভাগ নিয়ে চলে যায়, আর 2 ভাগ আমাদের বাড়ি রেখে যায়। আমার হিসেবে আমি মালদ্বীপ থেকে প্রায় 8 লক্ষ টাকার মতো পাঠাই, তার বড় একটা অংশ আমার বোন আত্মসাৎ করে। এসে যখন বেকার রয়েছি, তখন চিন্তা করি কিছু একটা তো করার দরকার। তাই একটা পিক আপ কেনার চিন্তা ভাবনা করছিলাম। তা পিক আপ কিনবো বাড়িতে বলি, তা বাড়িতে প্রথম রাজি হয় না। তা বলে যে নগদ টাকা তো নাই, তা জমি বন্দুক টন্দুক রাখা আছে ওই জায়গা। তা আমার এক বোনের সম্পর্কে, ওনারা বললাম যে দুলাভাই এই টাকাগুলো ফেরত দেন। তা উনি বলে যে ঠিক আছে দেবানি, 1 তারিখে দেওয়ার কথা। আমার বোন সেই বাড়ি থেকে আরও 10 দিন আগে যে এসে টাকা নিয়ে আসছে, 1 লক্ষ টাকা। সেই টাকা আইনে উনি অন্য জায়গায় মানে নিজে খরচ করছে 40,000, আর 60,000 টাকার জমি রাখছে। তখন আমি যখন 1 তারিখে যাই, গেলে পরা বললাম যে দুলাভাই সে টাকা। তারপর টাকা তো তোমার বোন নিয়ে গেছে।
পরে আমি বাড়ি এসে আমি আবার বললাম যে আপনি টাকা নিয়ে আসছেন, তা আমি জানেন যে আমি পিক আপ করবো এবং ঠিক করে তুই আসছি পিক আপ, আর আপনি টাকা নিয়ে আসছেন। কয় টাকা আনতে হবি তোরে বলে আনতে হবি নাকি? তোর কাছে আমি কি করব না করব তা তোর কাছে শুনে করতে হবি নাকি? আমি বাড়ি এসে আমার মাকে বলি যে আমি একটা কিছু করতে গেলে তোমরা রাজি হও না। আমার বোন সে মাতুব্বরের করে যেটা করবে সেটাই তোমরা সমর্থন করো। আর তার এ বাড়ি কি? তার কিছুদিন পরে আমার টাকায় রাখা আমার নামে জমি নদীর উপর, সেই জমি আমার বোন গিরবি থুয়ে টাকা নিয়ে এসছে। বরগাতির বাড়ি যখন আমি ফসল আনতে যাই শুনি যে জমি বরগাত আছে। বাড়ি এসে আমি মানে বললাম যে কী ব্যাপার, আমার জমি আমার বোন গিরবি থুয়ে আসে, কারণ কি? তখন বলে যে থুইছে তার কাজে লাগছে। আমি কইছি যে কাজে টাজে না, এই জমি 2-1 দিনের মধ্যে জমির টাকা জন্য যার কাছে থুয়ে আসছে তার জন্য টাকা ফেরত দেয়। এর কিছুদিন পরে আমার মারে বলি যে আমি কিছু করতে গেলে তোমরা রাজি হও না, আমার বোন যেটা বলবে সেটাই করতে হবে। আমি আমি যে টাকা ইনকাম করছি সেই টাকার হিসাব আমাকে দাও এবং সেই টাকা আমারে দাও। তা কয় তুই কয় টাকা দিছিস? আমি বলছি যে আমি 8 লক্ষ টাকা দিছি, আমার কাছে কিন্তু রিসিট টিসিট সব কিছুই ছিল। তখন বলে যে তুই 8 লাখ না 6 লাখ দিছিস? আমি বলছি আচ্ছা 6 লাখের হিসাব দাও। বলে যে তোর নামে জমি টমি রেখে দিছি, 2 লাখ টাকার জমি রাখছি, আর এই যে তোর বিয়ের জন্যে জিনিস টিনিস বানাইছি, আর বাকি টাকা আমরা খাইছি। তা জিনিস তো আমার বোন রে 6-7 ভরি স্বর্ণ দিছো, তা সে হিসাবে তো আমিও পাই। তুমি ওই জিনিসপাতি আমার ভেতর তুমি কাটায় দিচ্ছ আমার টাকার ভেতর। কয় তোর টাকা তুই পালিয়ে এলো। এই হলো ইনসাফ বাবা মার। এর মাঝে আমার বোন আমার বিয়ের জন্য একটা মেয়ে দেখে আসে এবং বিয়ের কথা পাকা করে আসে। মেয়ে পক্ষ থেকে আমাদের বাড়ি আসে, আসার পরে আমাদের বাড়িটারি দেখে আমাকে দেখে টেকে তারা বলে যে ঠিক আছে ম্যারেজ মলমে নিয়ে আসেন, এখন কাবিন করেন। তা আমি বলি যে আপনার মেয়ের আমার দেখতে হবে না, বা কি আমাদের মেয়ে সেরকম না যে আমরা যেটা করবো তার উপর দিয়ে সে কিছু বলবে। আমি বলি আপনার মেয়ে না দেখলেও সমস্যা নেই, কিন্তু আমার দেখতে হবে। কয় তোমার বোন তো বলছে সে যা বলবে তাই। আমি বলছি বোন বিয়ে তো আমি করব, বিয়ে তো আমার বোন করবে না, আর তার যারা নিয়ে আমি সারা জীবন সংসার করবো তারে আমার দেখতে হবে না, এটা কি করে সম্ভব? তখন আমার বোন বলে যে তোর কি দেখা লাগবে, আমি যেটা বলছি। আমি বলছি তোমার বেলায় তো সেই আমার যে 14 গোষ্ঠী দেহে টাকা 45-45 হাজার টাকা দিয়ে সোনা দানা দিয়ে তারে বিয়ে দেওয়া হয়েছে, আর আমার বেলায় আমি দেখবো না আর তোমার কথা মতো আমি বিয়ে করব। আমি না দেখলে এই বিয়ে হবে না। আমি বললাম যে আমি না দেখে আমি বিয়ে করব না। তখন মেয়ে পক্ষ থেকে বললো ঠিক আছে আগামীকাল আসেন। আগামীকাল গেলাম, যাওয়ার পরে দেখি যে মেয়ে শর্ট, মেয়ে কালো। আমি জানি আমি একজন বিদেশ ফেরত ছেলে, আমাকে একটা পালসার মোটরসাইকেল 6-7 ভরি স্বর্ণ এবং যাবতীয় ফার্নিচার দিতে চেয়েছিল। তাহলে একজন বিদেশ ফেরত বেকার ছেলের সাথে এত কিছু দিতে চায়, আমি তো জানি যে মেয়ে অবশ্যই ভালো হবে না। যাই হোক সে বিয়ে নট হয়ে গেল। এরপরে বর্তমান যে আমার ওয়াইফ, একে দেখার জন্য আমরা আমি বিয়ে করছি নড়াইল। যা আমি আমার মাকে নিয়ে যাই, যাওয়ার পথে উনি ফোন দেয়। ফোন দিয়ে বলে যে উনি একটা মেয়ের কথা বলে, তার পরিচয় দিচ্ছি না, হয়তো সে তার সম্মানের বিষয় আছে। সে বলে যে ওর সাথে বিয়ে কথা হয়েছে, তোরা ওখান থেকে ফিরে আয়। আমি বলছি আমরা এখানে যাচ্ছি এক জায়গায়, আমি ফিরে আসবো কা? মানে ওর কথা হলো কি, ও যেটা বলবে সেটাই করতে হবে। তখন ওর কথা না শুনে আমরা সেই মেয়েটাকে দেখে আসি এবং কথাবার্তা বলে আসি। বিয়ের কথাবার্তা ফাইনাল হয়, আমার বোন আমাদের বাড়ি আসে। আমাদের বাড়ি যদিও আসে, ওর মনের মধ্যে তো দোষ রয়েছে। এই বিয়েতে ও খালি সুতো খুঁজতেছে কীভাবে না যাওয়া যায়। তারপরে বললো যে আমি দুলাভাইরে ফোন দিলাম, দুলাভাই আপনি কি আসতে পারেন নাকি? কয় কি যে ভাই আমি তো আসতে পারবো না, তা ঠিক আছে আমাদের বাড়িতে 10-12 জন লোক অমুক অমুক তুমি নিয়ে তোমরা বিয়ে শাদী করে আসো, সমস্যা নেই। তা এবং দুলাভাইয়ের কথার পরে কথা ফাইনাল দেওয়া হলো এবং আমার বোন মানে হলদি কোটা যত বাজার টাজার সব কিছু আমাদের সাথেই করলো। বিয়ের আগের দিন এসে আমার বোন আমার মারে বলে যে এই বিয়েতে আমি যাব না, আমার ছেলে মেয়েও যাবে না। কেন যাবে না? বলে যে একটা মাত্র জামাই থুয়ে তুমি ছেলে বিয়ে দিচ্ছ কীভাবে? তখন আমি বলি যে দুলাভাই তো নিজেও আমাকে অনুমতি দিয়েছে, এই জন্যই তো দিন তারিখ দেওয়া হয়েছে। এখন বিয়ের আগের দিন এসে তুমি বলো যে বিয়ে হবে না বা বিয়েতে তুমি যাবা না। আমার বোন কয় বিয়ের ডেট পাইছে দে। তা আমি কি দুলাভাই কবে আসবে? দুলাভাইয়ের আমি ফোন দিলাম, উনি বলে যে আমি কবে যেতে পারি তা আমি নিশ্চিত বলতে পারতেছি না। তা আমি বলছি যে তার সে কবে আসতে পারে নিশ্চিত বলতে পারতেছি না, তার জন্য বিয়ে আটকে রাখতে হবে। তখন আমার মেজো কাকা এবং ছোটো কাকা আমাদের বাড়িতে ছিল।
বাড়ি থাকলে পারা আমার মা ফোন দেয় আমার শ্বশুর বাড়ি, ফোন দিয়ে বলে যে আপনাদের যত টাকা খরচ হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, মানে টাকার গরম দেখাচ্ছে, ডেট পয়সা দেন। পরে তারা তো রাজি হয় না, তারা বলে যে আমাদের আত্মীয় স্বজন সবাই চলে এসছে, কী করে সম্ভব। তখন আমার মা আমার বদনাম কয়, আপনি জানেন ও কত বড় বিয়াদব, করে কী দেহে ওর সাথে মেয়ে বিয়ে দিচ্ছেন, উল্টো পাল্টা। পৃথিবীতে এই প্রথম যে মা ছেলের কুটলামি করে ছেলের শ্বশুরবাড়ি বিয়ের আগে। তারপরে আমার ছোটো কাকা আমার বোনের পক্ষ নেয়, বোনের পক্ষ নিয়ে উনিও যাবে না, এবং আমার মেজো কাকার সাথে গ্যাঞ্জাম লাগে। কাকারের সাথে কিন্তু আমি জীবনে কোনো দিন কোনো বিয়াদবি করিনি, কিন্তু উনি আমার পিছু লাগলো কেন আমি এটাই বুঝলাম না। এক পর্যায়ে আমার মেজো কাকাকে বলি যে কাকা, আমি আপনার বাড়িতে আমি কথা দিছি তাদেরকে, এবং এ বিয়ে হবে, আপনি যদি যাইতে পারেন, আপনি যদি বলেন যে যাব না, সমস্যা নাই, আমি একা যাব। এরপরে বিয়ে শাদী তো হলো, আমার ছোটো কাকাও গেল না, আমার বোনও গেল না। আমার ওয়াইফ আমাদের বাড়িতে আসলো, বাড়ি এসে আমার মাকে সালাম করতে গেছে, মা পা ওটাও সরাই নিয়ে গেছে এবং চিল্লাপাল্লা শুরু করছে, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। সেখান থেকেই আমাদের সংসারে অশান্তির মূল, এবং আমার বোন তো আমাদের বাড়ি আসলোই না। আর আমার ছোটো কাকা আমার বোন দুইজনে ঐক্যজোট করে এই যে শুরু করলো আমাদের ফ্যামিলিতে গ্যাঞ্জাম। আমার মাকে 6 মাস আগে আমি বলছিলাম যে মা, আমার বিয়েতে আমার বোন যাবে না। তখন আমার মা বলছিল কেন যাবে না কেন, আমি কই দেখে রেখো, ওলো খালি নিতে পারে, ওলো স্বার্থপর, ও শুধু নিতে পারে, আমার বিয়েতে তো কিছু দিতে হবে না, এই কারণে ও যে কোনো অজুহাতে দেখবা আমার বিয়েতে যাবে না। এবং আমার সেই ভবিষ্যৎবাণী মানে ফলে গেল। বিয়ের পর থেকেই আমার ওয়াইফের সাথে আমার বাবা মা খারাপ আচরণ শুরু করে। পরিবারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগলে ওটা ঠিকঠাক মতো কিনতো না, বাজার সদাই ঠিক মতো করতো না। বাধ্য হয়ে আমি চাকরিতে গেলাম গ্রামীণ সুইটে। এবার তো ওরা একবারে ফ্রি পেয়ে গেছে। ওই আমার মা আমার বোনের বাড়ি যাইতো, আমার বোন ও বাড়িতে ফুসলাই দিত, বাড়ি এসে গ্যাঞ্জাম লাগতো। আমার ওয়াইফ নতুন নতুন তো কোনো কিছুই আমার কাছে বলতো না। চাকরিতে ছুটিতে বাড়িতে আসতাম, বাড়িতে আসার সময় শ্যামাই বিস্কিট মিষ্টি সামগ্রী যা কিছু নিয়ে আসতাম, ওর একটা অংশ বেড়িয়াটে পাঠাতো, এবং আমাদের বাড়িতে কিছু তৈরি হইলে বেড়িয়াটের জন্য সর্বপ্রথম রেখে দিত। তারপরে হলো আমাদের খাওয়া, পুকুরের মাছ বা গাছের ফল ফলালি সব কিছুই বেড়িয়াটে পাঠানো লাগবে। এবং আমি এই যে চাকরির থেকে যা কিছু আনতাম, ওই যদি আমি আমার বোনকে বোনকে বোনের বাড়ি পাঠানোর আগ পর্যন্ত আমার বাবা মা খাইতো না। একদিন আমি বলেই ফেললাম যে আমি যে চাকরির থেকে আসি, যা কিছু আনি বেড়িয়াটে না পাঠানোর আগে তোমরা খাও না। আমাদের বাড়ি কিছু তৈরি হইলে পারা বেড়িয়াটে সর্বপ্রথম পাঠানো লাগে, গাছের ফল মাছ টাছ সব কিছু পাঠানো লাগে। আর আমার দুলাভাই তো চাকরি করে, সেও তো কিছু আনে, আমাদের বাড়িতে কিছু আসে না। এরপর আমার মেয়ের জন্ম হয়। মেয়ের জন্মের পর আমার মা আমার মেয়েকে দেখতে যায় না। 7 দিনের দিন আমার বাবা দেখতে যায়, এবং তার কিছুদিন পরে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়লে আমার মা আমার ভাগ্নিকে সাথে করে যায়, এবং দেখে টেকে আসার পরে আমার মা একদিন আমার ওয়াইফের কাছেই বলে যে আমি কি যাইতাম নাকি, ওই যদি মরে টরে যাইতো সারা জীবনের খোটা, এই জন্যে আমি যাই। আমার মেয়েকে কোনো দিনও আমার বাবা মা কোনো কিছু একটা জিনিস যে কিনে দেবে সেটা দিত না। আমার বোনও আমার মেয়েকে কোনো দিন কোনো কিছু দেয়নি, একটা জামা দিছিল, পরবর্তীতে সেটা ফেরত দেওয়া হয়েছে। আমাদের দেউলির বাড়িটা আমার মার নামে রাখা, টাকা আমার বাবার কিন্তু ওনার নামে রাখা। ওই কথায় কথায় আমার ওয়াইফকে বলে যে এ বাড়ি ভাইতে নাম, এ বাড়ি আমার নামের জমি, এটা সেটা গ্যাঞ্জাম লাগিয়েই থাকতো। আমার বাবার বিষয় সম্পদ যা আছে সবই আমার মার নামে রাখা, একমাত্র এই যে বর্তমান যে বাড়িটা আছি এই বাড়ির জমিটুক আমার বাবার নামে ছিল। তখন আমি চিন্তা করলাম যে নদীর কূলে বাড়ি, আর দেউলে যে একটা মার্ডার হয়েছিল, গ্যাঞ্জাম, এই বিভিন্ন বিবেচনা করে চিন্তা করলাম যে ওইখানেই আমরা চলে যাই। তখন মা বাবাকে রাজি করালাম। বাড়ি বানানোর সময় আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়ি আসি। বাড়ি এসে আমি নিজে একটা ভ্যান কিনে ওই বাড়ির যত মালামাল, সব মালামাল ভ্যানে ভরে ভরে, আমি একা মানুষ, সব মালামাল এই বাড়িতে আনি। আর এই বাড়ি থেকেই আমার পরিবারে আমার বাবা মা নামায় দেয়। এর কিছুদিন পর সিলেট শ্রীমঙ্গল 7 রং রেস্টুরেন্টে চাকরি নিলাম। আমি ওখানে চাকরিতে থাকতাম, আর বাড়ি তো অশান্তি লেগেই থাকতো। সব বিষয়ে আমার ওয়াইফ আমার সাথে শেয়ার করতো না। সে যথেষ্ট ধৈর্যশীল, এবং যতটুকু না বলতে পারতো আমার কাছে বলতো না। ঈদের আগে আমি ছুটিতে আসি, বোয়ালমারি আমার বোন এবং বোনের সাথে দেখা হয়। দেখা হইলে আমি আমার বোনকে বলি যে আপা একটা কাপড় নেন।
তা উনি একটা দোকানে যেয়ে 1700 টাকা দিয়ে একটা শাড়ি পছন্দ করলো। উনি সেই কাপড়টা নিল। আর সেই দোকানে বসেই আমার দুলোভাই আমার ওয়াইফ এবং তার বিধবা বোনের জন্য দুটো শাড়ি কিনলো 900 টাকা দিয়ে, 450 টাকা করে। দুটো শাড়ি 900 টাকা দিয়ে কিনে আমার ওয়াইফরে একটা দিল, কাকে এটা তোর বউরে দিস। যে দোকান থেকে তোর বউরে আমি 1700 টাকা দিয়ে শাড়ি কিনে দিলাম, সেই দোকান থেকে তুই কি করে আমার বউরে 450 টাকা দিয়ে কিনে দিস? আমার বউরে দিছিস ভালো কথা, তোর বিধবা বোন, তার স্বামী হলো নিশান শিকদের, রুনু চেয়ারম্যান হলো ভাতিজা, তার ওয়াইফ, তুই তারে কীভাবে তুই 450 টাকা শাড়ি দিস? আমাদের বাড়ি ফ্রিজ ছিল না, ওই আপাদের বাড়িতে মাছ টাছ রাখতাম। মাছ যা রাখতাম আনার সময় সেগুলো পাইতাম না। আমার মেয়ের আকিকার জন্য মাংস রাখা হয়েছে তার মেয়ের নানির জন্য, সে মাংস খেয়ে ফেলছে। এই দুঃখে ফ্রিজ কিনলাম একটা। আমার বোন এবং আমার বউনাই জীবনে 10টা টাকা আমাকে দেয় নাই। আমার বোন একদিন একটা শার্ট দিছিল, শার্টটা ছোটো হয়ে যাওয়ার কারণে ও বলছিল যে আমি বদলে এনে দিচ্ছি। আজ পর্যন্ত সেই শার্ট বদলে আনে নেই। কিন্তু ও আমার বাবা মার সম্পদ তো টাকা পয়সাও আত্মসাৎ করছেই, আমার টাকা পয়সাও ও নেছে। আমি একটা মোটরসাইকেল কেনার জন্য ওর কাছে 10,000 টাকা ধার চাইছিলাম, সে ধার পর্যন্ত ও আমাকে দেয় নাই। ও কি পারে না? বেড়িয়াট বাজারে থাকে, ও চাকরি করে, ও 10,000 টাকা আমার দিতে পারে না? কিন্তু দেয় নাই। কিন্তু ও আমার কাছ থেকে হাজার হাজার টাকা ও আমার কাছ থেকে নিয়েছে হিসাব ছাড়া। ওর ধান্দা কোন ফিলে শুধু আমাদের বাড়ি থেকে নেবে। দুলোভাই ছুটিতে আসতো, ছুটিতে আসলে বেড়াই ও ফোন দিত, মা মাছ পাঠায় দাও। তখন আমি আমার মারে বললাম যে তুমি সরকারি চাকরি দিয়ে মায়ে বিয়ে দিছো, এত টাকা যৌতুক দিয়ে সোনা দানা জিনিসপাতি দিয়ে, ওই বেড়িয়াটা কি মাছ মাছ মাংসের অভাব পড়ছে? আসলে ভাড়াই ফোন দিবি যে মাছ পাঠায় দাও, আরে হাতে মাছ পাঠানো লাগবে, পুকুরের মাছ দাও, বাড়ির হাঁস মুরগি সব কিছু ধরে ধরে দিয়ে আসো। কো আমার তো একটা মাত্র ফুফু, আমার ফুফু বাড়িতে জীবনে কোনোদিন কোনো ফল ফলালে যায় না, কোনো মিষ্টি সামগ্রী কিচ্ছু যায় না। তারা আমাদের বাড়ি আসলে পরেও তাদের সাথে দুর্ব্যবহার করে। আমার ফুফতো ভাইয়ের 3টে ফুফতো ভাই, তাদের বউরা যে কতবার আসতেছে আমাদের বাড়ি, আমার মা আসতে নিষেধ করে দেয়। আমার মামা বাড়ি থেকেও তো আমাদের বাড়িতে কিচ্ছু আসে না, আমিও তো তাদের একটা মাত্র ভাগ্নে, বাড়ির কাছের ভাগ্নে। ও তাদের বাড়িতে তো আমাদের বাড়ি কিছু আসে না, আর তুমি সব কিছুই বেড়িয়াটে পার্সেল করতে দিবি, তার মানে কি? এক রমজানে আমার বোনকে আমি ফোন দিয়ে বলি একটা রাইস কুকার কিনে দেওয়ার জন্য। আমি তখন সিলেটে থাকি। তা ও 3,000 টাকা দিয়ে সম্ভবত রাইস কুকারটা কিনে দিয়েছে। আমি বাড়ি আসার পরে সেই টাকা চায়। তা আমি বলি যে তোর মা, তোর বাইর বেটি, তোর ভাই বউ, ওরা রমজানে রান্না করে সেহরি খাইছে, ওর টাকা আমি দেবো কিসের জন্যে? তারপরেও সেই টাকা সে নিয়ে গেছে। ওরা দুইজন চাকরি করে। আমার বউ মেয়েকে ও কোনো দিন কিচ্ছু কিনে দেয় নাই। আমি চাকরিতে থাকা অবস্থায় আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে গেলে পরে ও হাসপাতালে নিয়ে যায়, ও সাথে যায় আর কি। ডাক্তার, ওষুধ সম্পূর্ণ খরচ আমার বোর কাছ থেকে টাকা নিয়ে ও খরচ করে। এবং বোয়ালনি বাজার থেকে ওর ছেলের জন্য ও আঙ্গুর কিনে নিয়ে আসে আমাদের টাকায় দিয়ে। আর আমার মেয়েরে 1 প্যাকেট চিপস কিনে দিয়েছিল, সেই চিপসের টাকাটাও ওই হিসাবের মধ্যেই রয়েছে। মানে কাগজে যত টাকা খরচ হয়েছে কাগজে লেখা রয়েছে, শেষে যে 10 টাকা একটা চিপস কিনে দিয়েছে, 10 টাকাও উল্লেখ করা রয়েছে। দেউলের গ্যাঞ্জামের সময় ওদের বাড়ি আমাদের মালামাল রাখা হয়। মালামাল ফেরত আনার সময় 2 ডজন প্লেটও রেখে দেয়। তখন আমি মারে বলি যে মা প্লেটগুলো রেখে দিয়েছে কেন? তা কয় কি যে ও কলেজে পড়ার সময় ও ক্যান্সেল। তা 1995-96 সালে ও কলেজে পড়ার সময় কিনছে, সেই জন্যে ওই যে প্লেটগুলো ও রয়ে গেছে। আর এখন হলো 2006 সালে, 20 বছর আগের ও কলেজে পড়া অবস্থায় মালসাবানা কিনছে, এই জন্যে হয়ে গেছে। মেলামেনের প্লেট কয় টাকা জিনিস, মানে প্লেট বড় কথা না, কিন্তু ওর মন মানসিকতা যে কত নিচ, এই জিনিসটা বোঝানোর জন্য আমি বলতেছি। দুলোভাইয়ের বাবা তাওই সাহেবকে বেড়িহাটের বাড়ি থেকে আমার বোন নামায় দিছে। আমার তাওই সাহেব বেড়িহাটের পাশে যে হোটেল, ওই হোটেল থেকে দুপুরের খাওয়া খাইয়ে উনি বাড়ি যায়। আমার বোন কি পারছিল না যে ছেলে মেয়ের দিকে তো দাদারা ডেকে নিয়ে আয়। আর আমার মা ওই সাহেবকে তো বাড়ি ফিরতে নামাই দিছে অলরেডি। তাওই সাহেব যেদিন মারা যায়, পরদিন হচ্ছে মাটি হবে। আমার দুলোভাই বানা থেকে বেড়িয়াটে চলে আসে ঘুমানোর জন্য। তার বাপ মরিয়ে ডাঙ্গায় রয়েছে, ও আইসে ঘুমাতি বেড়িয়াটে। আর আমার বোন আমার বাগনিরে নিয়ে জামার মাপ দিতে গেছে। তা আমার দুলোভাই বলতেছে কি যে আমার বাপ মরিয়ে ডাঙ্গায় রয়েছে, কেন মাটি হলো না,
আর তুমি তোমার মায়ের কাপড় বানাতে দিচ্ছ, তোমার কাপড় বানানো বড় হয়ে গেল নাকি? আমার বোনের উত্তর কি, যে তোর বাপ মরছে, আমার বাপ মরছে নাকি যে আমি কাপড় বানাতে যাব না? আমার দুলোভাইয়ের আমি তেমন একটা দোষ দেই না, যেহেতু আমি সব কিছু জানি। আমার মা এবং আমার বোন এলাকায় যত ফকির আছে, যে ফকিরের কথা শুনছে সেই ফকিরের কাছ থেকে তদবির এনে আমার দুলোভাইয়ের প্রতি খাটাইছে। এর মাঝে হচ্ছে নারিন্দা পিসাব বাড়ি থেকে যে কতবার তদবির আনছে তার তো কোনো হিসাব নিকাশ নাই। লাউড়িয়া আমার এক নানা, সে যে কালী সাধন টাধন জানতো, তার কাছে তদবির আনছে। তারপরে মাগুরা খাইদনে পাচুড়ে এক কালী বুড়ি, তার বাড়ি 20 ফুট লম্বা এক কালী বানানো আছে, সেই কালী বুড়ির কাছ থেকে তদবির আনছে। সেখান থেকে তদবির আইনে আমার দুলোভাইরে খাটাইছে। বিয়ের আগে আমার দুলোভাই আমার বোনকে বিয়ে করার জন্য রাজি না, সেই বিয়ের আগে থেকেই আমার বউনার প্রতি তদবির খাটাইছে। এবং ওনার বাড়ির পাশে এক ফকির ছিল, সেই ফকিরের কাছ থেকে তদবির এনে আমার বউনারে রাজি করায় বিয়েতে। আমার বউনার প্রতি এই তন্ত্র মন্ত্র তদবির খাটাইতে খাটাইতে ও একটা অ্যাব নর্মাল হয়ে গেছে এখন। মানে সেই কুলুর বলদের মতো আমার বোন যা বলে ও সেটাই সম্মতি দেয়। কিছুদিন পরে সৌদি আসার সিদ্ধান্ত নেই, কথাবার্তা ঠিকঠাক হয়ে যায়। তা আমি আমার বাবা মাকে বলি যে মা, কত টাকা তোমরা দিতে পারবা? সেই হিসাবে আমি টাকা ম্যানেজ করি। আমার মা এবং আমার বাবার সাফ কথা, আমরা 1 টাকাও দিতে পারবো না তোকে। তখন আমার কাকার কাছ থেকে আনি টাকা, আমার এক খালা টাকা দেয়, আর আমার শ্বশুরবাড়ি থেকে টাকা দেয়, আর আমার কাছে কিছু ছিল, এই টাকা দিয়ে আসি। আমার বাবা মা একটা টাকা আমাকে দেয় নাই। এবং আমি যেদিন টাকা জমা দিতে যাই আমার বাবা মাকে বলি যাওয়ার জন্য, কিন্তু ওনারা যায় নাই। মানে ওনার মেয়েকে বলতেছি না, এই কারণে আমরা সন্তান কিন্তু আমি এবং আমার বোন দুইজনই কিন্তু তাদেরই সন্তান, কিন্তু আমার বোনকে আমি প্রাধান্য দিই না বলে আমার বাবা মা আমার প্রতি অসন্তুষ্ট। আমার মাও গেল না, আমার বাবাও গেল না। আমার এক মামাতো ভাবি রেখা সর্দার, আর আমার এক মামাতো ভাই রঞ্জু সর্দার, এই দুইজন টাকার জিম্মা হয়ে ইসলামে লিখিত নিয়ে তারপরে টাকা দেয়। তাদের এই উপকার আমি চিরদিন মনে রাখবো এবং তাদের জন্য আমি দোয়া করব। সৌদিতে আসলাম। সৌদিতে আসার পরে দালালের সাথে আমার স্টাম্পে লিখিত কন্ট্যাক্ট ছিল যে 1 বছরের ফ্রি আকামা দেবে, 1 বছরের মধ্যে দালালরে 1 টাকাও দেওয়া লাগবে না, এবং আমার ফ্রি কফালা করায় দেবে কোম্পানিতে। তখন 3 মাস পরে ও বলে যে প্রতি মাসে টাকা দেওয়া লাগবে। এদিকে আমার চাকরি নাই, প্রতি মাসে 400 করে দেওয়া লাগবে, 400 রিয়াল। প্রতি মাসে টাকা না দিলে পারা আপনারা খরচ মেরে দেবে। তখন আমার এদিক দিয়ে কাজ নাই, বাংলাদেশ থেকে টাকা আইনে আমি আমার কফিলে লাভ দিছি। প্রতি মাসে মাসে তার টাকা না দিলে তো আবার আমার অবৈধ করে দেবে। এই বিপদের মুহূর্তে আমার চাচতো ভাই ইলিয়াস এবং আমার ফুফুতো ভাই ইসমাইল দুইজন মিলে আমার এই চাকরিটার ব্যবস্থা করে দেয়। এবং আল্লাহর রহমত এবং তাদের ওসিলাই আজ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবং তাদের জন্য আমি সবসময় দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক এবং তাদের ভালো রাখুক। প্রথমবার টাকা পাঠানোর পরে একটা মিলাদের আয়োজন করে, আত্মীয় স্বজন সবাইরে দাওয়াত করা হয়। তা আমার ফুফু আসে, আমার ফুফু তার নাতিনের সাথে করে আসে, মানে আমার আপন ফুফু। আর আমার দ্বিতীয় দাদির পক্ষে হচ্ছে 3 কাকা আর 2 ফুফু। আর আমার আমার আপন ফুফু একজন, আমার আমার বাবা। তা আমার ফুফু তার নাতিনের সাথে করে আসে। তা শুক্রবারের দিন মিলাদ, তো তা সবাই মসজিদে নামাজ পড়তে চলে যায়। মসজিদে চলে গেলে নামাজের পর আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তখন আমার ফুফুর নাতিন বলে, মানে খাওয়ার জন্য কান্নাকাটি করে। তখন আমার ফুফু বলে যে ভাবি এর কিছু খাবার দেন। আমার মা বকাঝকা দিয়ে বলে যে মিলাদের লোকরে খাওয়ানোর আগে আমি কারোর খাবার দিতে পারবো না। তখন ফুফু চুপ হয়ে যায়। তার মানে 1 মিনিট পরেই আমার বাইক নিয়ে মাহমুদ ও মোটরসাইকেল নিয়ে এসে বলে নানু আমার খাবার দেন। তা আমার সেই বাইক নিয়ে খাবার দেয়। তো তখনও তো আমার সেই ফুফুর নাতিনরে ওই সাথে বসায় দিতে পারে, তারা খাবার দিতে পারে, কিন্তু দেয় নাই। আমার বাইক নিয়ে এসে খাইয়ে দিয়ে চলে গেল। সে তো নামাজ কালাম পড়ে না, সে খাইয়ে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সে আমার সেই ফুফুর নাতিনরে খাবার দিল না। খাবার না দিয়ে মিলাদের লোকজন আসলো, তাদের সাথে আমার সেই ফুফুর নাতিনরে খাবার দিল। এক জায়গা কীভাবে এরকম বৈষম্য করতে পারে? আমার বাবা মার কথা কি বলবো। আমার বাবা বাজার থেকে আসার পরে যদি আমার মেয়েটা আমার আব্বার কাছে যায়, দাদু কি আনছেন, আমার আব্বা বলে যে প্রতিদিনই কি আনতে হবে নাকি। বাড়ির পাশ দিয়ে কোনো কিছু গেলে পারা যদি তার দাদিকে বলতো যে দাদি কিনে দেন, আমার মা বলতো কি যে যা তোর আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আগে।
কিন্তু আমার বোনের ছেলে মেয়ে যদি কোনো কিছু আবদার করতো তখন কিন্তু এই কথা বলে না, তখন কিন্তু নিজের থেকে কিনে দেয়। এক ঈদে আমার বাগনি আমাদের বাড়িতে আসছে, তার হলো আমার বোনের হলো 3 ছেলে মেয়ে। মাহমুদকে আমার মা দিয়েছে 500 টাকা, সেইখানে আমার মেয়েকে দিয়েছে হচ্ছে 100 টাকা। তা ও বাড়ি এসে ওর আম্মুকে বলছে, আম্মু আমার দাদু তখন তো ও স্কুলেও যায়নি, 1 দিয়ে 2 শূন্য দিছে আমারে, আর আমার মাহমুদ ভাইয়ারে দিছে 5 দিয়ে 2 শূন্য। আমার মার ইনসাফটা কেমন! একটা ঘটনা বলতে নিজের কাছেই লজ্জা লাগতেছে, তারপরেও বলতে বাধ্য হচ্ছি। আমার মেয়ে তখন ওর মার গর্ভে আমাদের বাড়িতে একটা বারাইশে পেয়ারা ধরছে। বারাইশে পেয়ারা বলতে আনসিজনি যে পেয়ারা ধরে সেগুলো। তা পেয়ারাটা হাফ কেজির মতো। তা পেয়ারাটা পাইকে গেছে, আমার ওয়াইফ ওই পেয়ারাটা ছিঁড়ে ঘরে রাখছে। তা বলতেছে কি যে সকালবেলা কেটে সবাই মিলে খাবানি। আমার আব্বা কি করছে, পরদিন ভোরবেলা সেই পেয়ারাটা নিয়ে আমার বোনের বাড়ি দিয়ে আসছে। তা ও দাও আর বটি নিয়ে আসছে, এসে সেই পেয়ারাটা খুঁজতেছে, পাচ্ছে না। তা বলছে যে আব্বা সে পেয়ারাটা কই, দেখতেছি না। তা কয় সে পেয়ারাটা হীরাগেরে দিয়ে আসছে। সে আশা করে শুয়ে রাখছে, আর সেই পেয়ারাটা সে আমার বোনরে দিয়ে আসে। ওদের মন মানসিকতাটা কেমন একটু সবাই বিবেচনা করেন। আর একটা ঘটনা বলি, ছোটো মামার সাথে আমার দ্বন্দ্ব থাকার কারণে ওনার মেয়ের বিয়েতে আমাকে বলে নাই। তাই ঈদের পরের দিন হচ্ছে ওনার মেয়ের বিয়ে, আমি তখন বাড়িতেই ছিলাম। আমার মা ঈদের আগের দিন ওনাদের বাড়িতে গেছে, কাজ টাজ করছে। ঈদের দিনও উনি বাড়ি আসে নাই, উনি যেহেতু ফোন নেয় নাই আর আমি মামার সাথে কথা বলি না, এই কারণে আমিও ফোন দিতে পারিনি, ওনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তখন ঈদে আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে এবং আমার আব্বা বাড়িতে। ঈদের পরের দিন সকালবেলা উনি বাড়িতে আসছে। তা আমি আমার মারে বললাম যে মা, ঈদের একটা দিন তুমি বাড়িতে আসলে না, আমার আব্বা বুড়ো মানুষ বাড়িতে রয়েছে, আমরা বাড়ি রয়েছি, তা তুমি একটু একবারের জন্য কি আসতে পারলে না? আমাকে ছোটো মামা বলে নাই বলে আমি ওই বাড়িতে যাচ্ছি না। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, কিন্তু ওদিকে আমার বোন নিয়ে, আমার বোনায় ওনাদেরকে দাওয়াত করা হয়েছে, ওরা আসতেছে। তারপরে আমার মা টিফিন বাটি নিয়ে আমার আব্বারে বলছে, কিন্তু উনি বৃদ্ধ মানুষ, উনি যেতে পারবে না বলে আমার মা টিফিন বাটি নিয়ে খাবার আনার জন্য আমার ছোটো মামাদের বাড়িতে গেছে। যাওয়ার পরে ওদিক দিয়ে আমার বোন নিয়ে সবাই আসছে, ছেলেপক্ষর লোক আসছে, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে। তখন আমার মেজো মামা উনি বলে যে এখানে শুধু আত্মীয় দাওয়াতে কুটুম বসবে, আর হচ্ছে বরপক্ষর লোকজন বসবে, আর গ্রামী লোকজন যারা আছে তারা উঠে যাও। তা আমার ভাগ্নের পাশে তার এক বন্ধু, সে চন্দ্রান্দিয়ায় বাড়ি, সেও বসে রয়েছে। তা ওই যেহেতু সে গ্রামীণ ছেলে, গোষ্ঠীর ছেলে, সে উঠে চলে গেছে। তা সে উঠে যাওয়ার কারণে আমার বাইক নিয়ে উঠে গেছে। আমার মামা তো বলছে সে বলছে যে দাওয়াতে কুটুম আর বলো ছেলে পক্ষের লোকজন এরা শুধু বসবে, আর গোষ্ঠীর লোকজন এবং গ্রামীণ লোকজন এরা হলো পরে বসবে। তা আমার বাইক নিয়ে তো বলে নাই আমার মামা। তা মাহমুদ উঠে চলে গেছে, আমার বাইক নিয়ে উঠে চলে গেছে। উঠে গেলে পারা ওই দেহি আমার বোনও উঠে গেছে। আমার বোন চলে গেলে পারা বোন বাগনি টাগনি যারা ছিল সবাই চলে গেছে। ওই বোন বাইক নিয়ে চলে যাওয়ার কারণে আমার মাও চলে এসেছে রাগ করে। এবং যেহেতু আমার মামাদের তাদের কোনো দোষ নাই, সেই কারণে আমার ছোটো মামা আমার মাকে বাধাও দেয়নি, উনি বাড়ি চলে আসে। আমারে আবার ফোন করে ছোটো খালা পুরো ঘটনা বলছে। উনি যখন খালি টিফিন বাটি নিয়ে চলে আসছে ফেরত, তখন আমি বললাম যে কী ব্যাপার, তুমি টিফিন বাটি নিয়ে গেলে খাবার আনার জন্য, তা তুমি ফিরে চলে আসলে খালি টিফিন বাটি নিয়ে। আমার আব্বা তো আশায় রয়েছে যে শ্বশুর বাড়িতে খাবার দাবার আনবি ভালো মন্দ উনি খাবে, সে আশায় বসে রয়েছে। তারপর কি যে যেহানে আমার নাতিন না খেয়ে উঠে চলে যায়, সেহানে আমি কি করে খাই? আমি বলছি তোমার আর একটা নাতিন তো বাড়ি রয়েছে, এই নাতিনকে রেখে তুমি 3 দিন থেকে আসলে, এলো আল্লাহর বিচার। তুমি একটা রিজিক কাটা করছো, বন্ধ করছো, আল্লাহ তোমাকে সবগুলো রিজিক নষ্ট করে দিয়েছে। তারপরে আপা হীরা আপা উনি না খেয়ে তো বেরিয়াটে চলে গেছে। চলে গেলে উনি আবার ওই কিছু বিরিয়ানি, ওই 7 আপ দই খাইছিল। এখন ওগুলো তো আর ফেরত দেওয়া যায় না, বা বাজার থেকে সে দই স্প্রাইট কিনে সেই উনি আবার ফেরত পাঠায় দিছে। জাগের সাথে এত দ্বন্দ্ব, আবার সেই মামা সেই ভাইয়ের সাথে আবার পীড়িত হয়ে যায়। মাঝেতে আমি খারাপ।